বরখাস্ত করা হয়েছিল 30 দিনের জন্য। আজকে বিরোধী দলনেতাকে স্বাধিকার ভঙ্গের নোটিশ দিলেন। এই যে ঘটনা গতকাল এবং আজকে যে চলছে, দেখুন, প্রথমেই বলবো আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রে, আমাদের রাজ্যে প্রত্যেকটা ধর্মের মানুষের ধর্মচারণের পূর্ণ স্বাধীনতা আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ইসলামিক ধর্মসভা করতে গেলেও অনেক ক্ষেত্রে কোর্টে গিয়ে পারমিশন নিয়ে করতে হয়। বিভিন্ন ধর্মের ধর্ম অনুষ্ঠান করতে গেলেও, যেমন সরস্বতী পুজো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে আজকাল দেখছি কোর্টে যেতে হচ্ছে। এটা সুষ্ঠু গণতন্ত্রের লক্ষণ নয়, শান্তিপূর্ণ ল অ্যান্ড অর্ডারের এটা লক্ষণ নয়। কিন্তু ওটাকে কেন্দ্র করে এক সাইডে রাজনৈতিক দলও তাদের ফায়দা নেওয়ার চেষ্টা করছে। কারণ 2026 বিধানসভা নির্বাচন আসছে, যে প্রতিশ্রুতি অনেকজন দিয়েছিল, অনেক কথা বলেছিল, ব্যর্থ হয়েছে, সেটাকে কাজে লাগাতে হবে। সেটাকে তাহলে ভোটে কিভাবে কনভার্ট করতে হবে এবং ব্যর্থতা কিভাবে ঢাকতে হবে, হিন্দু মুসলমান খেলায় যেতে হবে, আমাকে ধর্মচারণ করতে দিচ্ছে না, এ করতে হবে। সাসপেনশন বলুন বা নোটিশ বলুন, এটা স্পিকার স্যারের সম্পূর্ণরূপে তার এখতিয়ারের মধ্যে পড়ছে। তার কাস্টডিতে আমরা আছি, তিনি আমাদের কাস্টোডিয়ান। তবে ইতিপূর্বে একটা কথা আমি জোর গলায় বলছি, ইতিপূর্বে এই ধরনের কর্মকাণ্ড আমি অনেকবার দেখেছি, কিন্তু সেই সময় গভর্নমেন্ট চিফ হুইপ কিন্তু সাসপেন্ড করার জন্য প্রস্তাব সেই অর্থে স্পিকার স্যারকে দেননি। হঠাৎ করে প্রস্তাব দিলে হঠাৎ করে সাসপেন্ড হয়ে গেলে আমাকে এটা ভাবাচ্ছে। এর মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি নাই তো? যে অভিসন্ধিটা আমার মনে হচ্ছে, না হতে পারে এটা, যে বিজেপি এবং তৃণমূলের বাইনারি আবার তৈরি করতে হবে। এটা বোঝাতে হবে যে পশ্চিমবাংলার সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজকে বোঝাতে হবে যে তাদের জন্য শুভেন্দু অধিকারী তথা বিজেপি লড়াই করছে, আর সংখ্যালঘুদেরকে ভয় পাওয়াতে হবে শুভেন্দু অধিকারীকে দেখিয়ে যে মুসলমানকে যদি বাঁচাতে হয় তাহলে তৃণমূলই আছে। এই করে হিন্দু মুসলিম ভোট ভাগ করে বিজেপি তৃণমূল ভোটটা ভাগ করে রাখার চেষ্টাও অপচেষ্টা হতে পারে। তারপরেও বলছি, সময় কথা বলবে। আমি 2-1 দিনের মধ্যে চেষ্টা করছি, আমিও স্বাধিকার ভঙ্গের একটা নোটিশ দেব। কারণ আমাকে যেভাবে অবাঞ্ছিত মন্তব্য করেছেন বেশ কয়েকজন রাজনৈতিক নেতারা, সেটাও আমি এখানে জমা করব। বলছি অশোক ভাই, আপনি তো একজন পীরজাদা, আপনার কি আজকে খারাপ লাগছে, লজ্জা লাগছে যেভাবে মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে থেকে বলছেন সম্প্রদায়কে লেলিয়ে দেওয়ার জন্য? দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, আপনি শাসক বলেন আর প্রধান বিরোধী দল বলেন, দুটো দলই একজন হিন্দুকে ভালোবাসে, একজন মুসলমানকে ভালোবাসার নাম করে এদের ভালোবাসা আর মুরগি পোষা সমান। বাড়িতে অতিথি আসবে, বাড়ির মুরগিটা আগে জবাই হবে বা আগে করবে, ঘর কা মুরগি ডাল কা বারাবার। হিন্দুগুলোকে করছে বিজেপি আর মুসলমানগুলোকে করছে তৃণমূল, এর বাইরে কিছুই না। এরা ভোট ছাড়া কি বোঝে? যখন মুসলিম সমাজের মানুষরা আক্রান্ত হচ্ছে, মুসলিম সমাজের মানুষরা যখন চাকরি চাইছে, সে পার্সেন্টেজ যখন চাওয়া হচ্ছে দিচ্ছে না, একইভাবে হিন্দু সমাজের ST/SC কমিউনিটির মানুষরা যখন বলছে চাকরিতে তাদের সংরক্ষণ থাকার পরেও ফেক সার্টিফিকেট বানিয়ে তাদের চাকরি চুরি করে নিচ্ছে, তখন বিজেপির সেই কথা বলতে দেখি না, বা বিধানসভার মধ্যে বিজেপিকে সেই অর্থে চিৎকার করতে দেখি না। এই দুটো রাজনৈতিক দলই এই ধরনের লেলিয়ে দিয়ে যে প্রশ্ন বলছেন, এই ধরনের আমাদের ব্যাকওয়ার্ড ক্লাস যারা আছে তাদেরকে মনে করাচ্ছে। আমি এই শব্দকে ধিক্কার নিন্দা জানাই। আমি ভোট ব্যাংক হিসাবে কেউ না থাকে সেই চেষ্টা আমরা চালাচ্ছি। উন্নয়নের নিরিখে ভোট হোক, ভোট আসলে আদিবাসী প্রীতি বেড়ে ওঠে, ভোট আসলে দলিত প্রীতি বেড়ে ওঠে, ভোট আসলে মতুয়া প্রীতি বেড়ে ওঠে, ভোট আসলে মুসলিম প্রীতি বেড়ে ওঠে। কিন্তু তথ্য যদি আমি দেখি, এই যে পিছড়বর্গের সমাজের মানুষ আছে প্রত্যেকটাই ক্রমশ পিছিয়ে যাচ্ছে। লাস্ট আমি 3টে অর্থবর্ষের কথা যদি বলি, আপনারা দেখতে পাবেন ST/SC-দের জন্য নতুন কোনো হোস্টেল নির্মাণের কোনো কথা নাই। সেই 2021-22 অর্থবর্ষে যেটা ছিল সেটাকেই কন্টিনিউ করছে, কপি পেস্ট করে দিচ্ছে এই নতুন অর্থবর্ষের বাজেটে। তাহলে এইগুলো নিয়ে তো চর্চা হওয়া দরকার। মাইনরিটিদের কথা অনেক বলছে, কিন্তু প্রকৃত অর্থে মাইনরিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হতে চলেছে, এগুলো নিয়ে কেউ বলছে না। 305টা কর্মক্ষেত্রের কথা বললেও, এই তীর্থক্ষেত্র যেগুলো বানিয়েছে কথা বললেও, সেগুলো ফুল প্লেজে এখনো মানুষ অ্যাক্সেস পাচ্ছে না, এই নিয়ে কেউ চর্চা করছে না। কিন্তু ভোটের জন্য হিন্দু মুসলমান করছে। বিজেপি কাগজ ছাড়ার যখন প্রসঙ্গ এলো 2006 সালে বিধানসভা মানুষদের ছাপা দিয়ে দেখুন, যে সাফাই দিয়েছেন কতটা তিনি সঠিক বলছেন, কতটা তিনি অসত্য বলছেন আমার তো জানা নাই। সে ভিডিওটা আমার কাছে এই মুহূর্তে নাই। উনি বিধানসভা হাউসের মধ্যে আজকে বলেছেন উনি নাকি একটাও চেয়ারে হাত দেননি। সেটা আপনারা যারা ভিডিওটার কাছে তারা পুরাতন ভিডিও বার করে মিলিয়ে দেখে নেবেন কি হয়েছিল না হয়েছিল। আমি আছি বলেই আজ বাংলা বাংলাদেশ হয়ে যায়। তাহলে বাংলার মানুষগুলো কি করছেন?
বাংলার 10.5 কোটি মানুষ পুরোপুরি ব্যর্থ। হ্যাঁ, উনি রাজ্যের সরকারের প্রধান, ঠিক কথা, কিন্তু সরকারের প্রধান হতে গেলে বাংলার মানুষ তাকে ওই জায়গায় পাঠিয়েছে। বাংলার মানুষ কি কোনো রকম ভাবে অসম্মানিত হোক তার কথা এই ধরুন না, আশা করবো তিনি এই ধরনের কথা আগামীতে বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে হিন্দু প্রমাণে জানিয়েছেন যে এদিকে মাথা করে কোনো ভোট সেদিকেই শিব মন্দির আছে, নিজেকে হিন্দু প্রমাণের জন্য এরকম উদাহরণ। এখন তো কম্পিটিশন চলছে, শুভেন্দু অধিকারী বড় হিন্দু নেতা না বড় হিন্দু, না মমতা ব্যানার্জি বড় হিন্দু, এখন কম্পিটিশন চলছে। দুজনই বলছে, একজন বলছে নাকি জগন্নাথ মন্দিরের যে দীঘাতে আছে সেখানে আটকে দেবো, আর অন্যজন বলছে কে কত বড় বাপের বেটায় দেখবো কিভাবে আটকান। এখন তো এই রেসারেসি চলছে। 30% মুসলিম ভোট, মমতা ব্যানার্জি কথা অনুযায়ী 30% বা 33%, আমি জানি না এক্সাক্ট, 2021-এর যা লাস্ট সেন্সাস হয়েছে 2011-তে। তো এখন ওই 30% বা যাই পার্সেন্ট হোক না, মুসলিম ভোটের একটা হেভি অংশ মমতা ব্যানার্জি তার তৃণমূল তার পকেটে ভরে নিয়েছে। এখন দরকার হিন্দু ভোট। ওই হিন্দু ভোট কে পাবে? শুভেন্দু অধিকারীর কাছে রাখবে না মমতা ব্যানার্জি ছিনিয়ে নেবে? এই লড়াই চলছে। এখন কে কত বড় হিন্দুত্বের লিডার তার চলছে। কে মাতার কাছে কালকে না বলে বসে যে আমি রামায়ণ মহাভারতকে মাথায় নিয়ে ঘুমাই, বালিশের পরিবর্তে নিয়ে ঘুমাই, ওখান থেকে কিছু আশীর্বাদ পাবো বলে না, কেউ বলে বসে দেখবেন। যখন মহাকুম্ভকে প্রজেক্ট করছে বন্দ্যোপাধ্যায় এই মহাকুম্ভকে আমি কোনো মতেই মহাকুম্ভকে মৃত্যুকুম্ভর সাথে যে তুলনা করেছে আমি মেনে নিতে পারবো না। আমি একজন ধার্মিক মানুষ, আমি আমার ধর্ম পালন যেমন করি, অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানকে আমি সম্মান জানাই, রেসপেক্ট করি। সেক্ষেত্রে যে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছে এটাকে আমি বিরোধিতা করছি। বিরোধিতা করে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, উত্তরপ্রদেশের যোগী সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। তারা ফেলিওর, তাদের ব্যর্থতার জন্যই আজকে এই মহাকুম্ভে যারা গিয়েছিলেন হিন্দু সমাজের বৃহত্তর মানুষ, তারা পুণ্যের কাজ করতে তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ওখানে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর দায়ভার উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে নিতে হবে, যোগী আদিত্যনাথের সরকারকে নিতে হবে। কেতুগ্রামে পঞ্চায়েত প্রধান সালিশি সভায় মারধর করেছে ভাড়াটিয়াদের বিবাদ মেটাতে। একজন পঞ্চায়েত প্রধান সালিশি সভায় দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে সালিশি সভাটা কত বৈধ অবৈধ এটা নিয়ে আগে প্রশ্ন থেকে যাচ্ছে। আর এগুলো তৃণমূলের যারা আছে তারা নিজেকে এক একজন আইনের ঊর্ধ্বে ভাবে। এদের কাছে আইন, আদালত, বিচার ব্যবস্থাকে এরা তোয়াক্কাই করে না। এরা বলে এরা সবার ঊর্ধ্বে, ফলে এই ধরনের অবৈধ কাজ। ভাঙড়ে বছর দুয়েক আগে আপনারা দেখেছিলেন সালিশি সভার নাম করে একজনকে জুতো দিয়ে মারছিল, তখনও রেড়ে কোটে উঠেছে, আপনারা খবর দেখিয়েছিলেন। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেখেছি, এই যে তার নাম সম্ভবত জেসিপি চোপড়াতে কিভাবে সালিশি সভার নামে রাস্তায় ফেলে পিটছিল। তার দেখুন তাকে দল তাকে আবার বরণ করে নিয়েছে। এগুলো রদ নেই। এরা অবৈধ যত কাজ করবে তৃণমূলে তত বড় এরা পথ পাবে। ডাকাতি হয়ে চলেছে বিধানসভা বা দমদম এবং কালীগঞ্জ। কৃষ্ণ দম্পতির হাত পা বেঁধে বাড়ি থেকে বেরিয়ে পুলিশ একের পর এক ডাকাতি। এটা রোধ করার দায়িত্ব তো প্রশাসনের। প্রশাসনকে তো প্রশাসনিক কাজ করতে দিচ্ছে পুলিশকে কাজ করতে দিচ্ছে বিরোধীদেরকে আটকানোর জন্য। কার নামে মিথ্যা মামলা, কাকে আটকানো যায়, কোথায় মিটিং মিছিল করছে, ওটাকে কিভাবে আটকাতে হবে, এই কাজে ব্যতিব্যস্ত করেছে প্রশাসনকে। প্রশাসনকে যদি তার সঠিক ডিউটি পালন করতে দেয়, ওভারনাইট 50% ক্রাইম বাংলাতে বন্ধ হয়ে যাবে, কলকাতা শহরেও বন্ধ হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পুলিশের একটা গুরুত্বপূর্ণ শাখা যেটা হচ্ছে সেটা হচ্ছে গোয়েন্দা বিভাগ। সেই গোয়েন্দা বিভাগকেও, সেই গোয়েন্দা দপ্তরকেও ইনঅ্যাক্টিভ করেছে। সেখানে ঢেলেও ঢালাও ভাবে সেখানে সাজানো হচ্ছে না। ওদেরকে দিয়ে শুধুমাত্র কিভাবে আটকানো যায় বিরোধীদেরকে তার পরিকল্পনা চলছে। ফলে এই দুর্দিনগুলো আমাদের দেখতে হচ্ছে। খাস কলকাতায় এই ধরনের অনৈতিক ঘটনা ঘটে যাচ্ছে, এ নিয়ে শাসকের কোনো উচ্চ পাচ্ছ না।